নমস্কার, প্রবীরবাবু বলছেন? বলছি। স্যার, আপনাকে প্রথমেই অসংখ্য ধন্যবাদ জানাবো এই কারণে, একদম 2016 সাল থেকে যখন ডিএ মামলা শুরু হয়েছে আপনি সরাসরি এই মামলার সাথে যুক্ত, এবং শেষ দিন গত 16ই মে যে অর্ডার পাস করেছে অনারেবল সুপ্রিম কোর্ট, সেখানেও রেসপন্ডেন্টদের পক্ষ থেকে যে সমস্ত আইনজীবী ছিলেন আপনি তাদের মধ্যে অন্যতম একজন আইনজীবী হিসাবে আমাদের হয়ে সাক্ষী বহন করছেন ফ্রন্ট লাইনে উপস্থিত থেকে। এই জন্য সকল কর্মীর পক্ষ থেকে আপনাকে স্যার অসংখ্য ধন্যবাদ জানাই। আপনাদেরও ধন্যবাদ, এবং আপনাদের সাহায্য না থাকলে বিশেষ করে আমি বলতে পারি আমি ইউনিটি ফোরাম শ্রী দেবপ্রসাদ হালদার মহাশয়ের সঙ্গে আরেকজন আছেন অর্থাৎ গোপাল মজুমদার 2 আর 4 রেসপন্ডেন্ট নাম্বার 2 and 4 এদের হয়ে আছি, এবং আমাদের লিড করছেন করুণানন্দী ম্যাডাম অর্থাৎ সিনিয়র বরিষ্ঠ আইনজীবী করুণানন্দী, এবং তার একটা দুর্দান্ত টিমও আছে যারা ঠিক ভালোভাবে কাজ করছে। অর্ডার কপি 1 নম্বর পয়েন্টে যেটা বলা আছে যে এই যে ডিউ এবং পেয়েবল সেটা টু অল দি এমপ্লয়িজ, এই কথাটা অর্ডার কপিতে বলা আছে। তাহলে এবার প্রশ্ন হচ্ছে যে শিক্ষক শিক্ষিকা বা আরো যারা কর্মী আছেন তার সাথে পেনশনার, ফ্যামিলি পেনশনার, অর্থাৎ এক কথায় যারা ডিএ বা ডিআর পান তারা সকলেই এই বকেয়াটা পাবেন তো? অবশ্যই, কারণ প্রত্যেকেই পাবেন। কারণ অল এমপ্লয়িজ বলতে আমি যদি নিজের মতো করে বানিয়ে নিই এই শ্রেণী বাদ যাবে, ওই শ্রেণী বাদ যাবে, সেই শ্রেণী বাদ যাবে, সেটা তো হতে পারে না। মন গড়া কোনো ক্লাসিফিকেশন হতে পারে না। সেই জন্য মহামান্য শীর্ষ আদালত একই ছাতার নিচে সমস্ত এমপ্লয়ি মানে কর্মচারীদের এনে দিয়েছেন, এবং তারা বলেছেন যে অল এমপ্লয়িজ মিন অল স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ মিনস অল ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট এমপ্লয়িজ। সুতরাং তার মধ্যে স্কুল টিচাররা অন্য গ্রহের নন, স্কুল শিক্ষকরা অন্য গ্রহের নন, বা আপনার যারা স্ট্যাটুটরি বডি, পঞ্চায়েত, স্ট্যাটুটরি বডি, পঞ্চায়েত, এটা কিন্তু মেমোতেও উল্লেখ করা আছে। যখন গভর্নমেন্ট অর্ডারের মেমোগুলো বেরিয়েছে প্রত্যেকটি ক্ষেত্রে উল্লেখ করা আছে, এবং পেনশনার, ফ্যামিলি পেনশনার প্রত্যেকেই পাবেন। এরপর স্যার আরেকটা জায়গায় যাচ্ছি যে অর্ডার 3 নম্বর পয়েন্টে একটি বিষয় রয়েছে, ইনফ্যাক্ট যেটার জাজমেন্ট এর পর হিয়ারিং হবে, যে ওয়েদার এই যে ডিএ পাওয়ার বিষয়টা, যেটা কলকাতা হাইকোর্ট আপনার লিগালি এনফোর্সেবল রাইট মান্যতা দিয়েছিলেন, কিন্তু সেটা ফান্ডামেন্টাল রাইট কিনা এটা বিচারের জন্য এখন ফেলে রাখা হয়েছে সুপ্রিম কোর্টে, এবং সেখানে বলা হয়েছে যে এই জাজমেন্টটার ওপর এই যে বকেয়া ডিএ দেওয়া হচ্ছে এর একটা প্রভাব পড়বে। এখন আমার সরাসরি প্রশ্ন, যদি এটা প্রমাণিত হয় যে ডিএ দেওয়াটা বা ডিএটা কর্মীদের মৌলিক অধিকার নয়, তাহলে এই যে বকেয়াটা দেওয়া হলো এটা কি কর্মীদের ফেরত দিতে হবে? কখনোই না, কখনোই না। 3 নম্বর প্যারাগ্রাফে রয়েছে needless to add disbursal of such an amount shall be without prejudice to the respective rights and contentions of the parties and subject to the outcome of the instant petition. সুতরাং এটা কোনো পক্ষকে ক্ষতিগ্রস্ত না করে, প্রেজুডিস কথাটার মানে হচ্ছে ক্ষতিগ্রস্ত হওয়া। সুতরাং এই যে অর্থটা দেওয়া হচ্ছে কোনো পক্ষকে ক্ষতিগ্রস্ত, অর্থাৎ আমি পেয়েছি অতএব আমি আর মামলা করতে চাই না, এরকম কোনো মামলা আমার টিকবে না, এরকম কোনো ব্যাপার নয়। আমরা পিটিশনের আউটকামটার উপর এটার কোনো প্রভাব পড়বে না। স্যার এরপর নেক্সট যে প্রশ্নটা আপনাকে করব সেটা হচ্ছে যে সম্প্রতি আমরা দেখলাম এসএসসি 2016-তে সুপ্রিম কোর্ট কমপ্লিট জাস্টিস দিয়েছে, এবং তারপর রাজ্য সরকার রিভিউ পিটিশন দাখিল করেছে, কিন্তু ডিএ মামলাতে এখনো কমপ্লিট জাস্টিস হয়নি, একটা ইন্টারিম অর্ডার পাস হয়েছে। প্রশ্নটা হলো যে ইন্টারিম অর্ডারের কি কোনো রিভিউ পিটিশন করা যায়? দেখুন, একটা কথা বলি, যে সরকার কোন রকম কোন ম্যালাফাইড ইন্টেনশন অর্থাৎ বদমাইশি মতলব নিয়ে চলে, এরকম একটা ফলস মামলা করতেই পারে যাতে সময়টা নষ্ট হয় না। আইনে কি সেরকম প্রভিশন আছে? আইনে কোনো প্রভিশন নেই, কারণ সাধারণত এই সমস্ত ক্ষেত্রে কোন রকম রিভিউ পিটিশন হয় না। কেন রিভিউ পিটিশন হয় না আপনাকে একটু বুঝিয়ে বলি। যখন 25% আদেশনামা হয়েছে সেই সময় কিন্তু আমাদের আইনজীবীরা যেন উপস্থিত ছিলেন, সরকারি পক্ষের সবকটি আইনজীবী উপস্থিত ছিলেন। ডক্টর অভিষেক মনু সিংভি বাবু উনি ছিলেন অনলাইনে, মুফেজা আহমেদি উনি ছিলেন অফলাইনে এবং সরাসরি সওয়াল করছিলেন। সুতরাং ওদের উপস্থিতিতে ওদের সঙ্গে
কথা বলে এবং সেখানে কোনো আপত্তির ধোপে না টিকিয়ে এই 25% দিয়ে দেওয়ার, বকেয়া দিয়ে দেওয়ার আদেশ নেওয়া হয়েছে। এরপরে যদি ওরা রিভিউ করতে যান তাহলে সেক্ষেত্রে সেই রিভিউ পিটিশন কোনোভাবেই মেনটেনেবল হয় না, হতে পারে না, কারণ সেখানে তখন প্রত্যেকেই উপস্থিত থেকে বাই হিয়ারিং অল দ্য পার্টিজ এই আদেশনামা করে চেষ্টা করে। সামারিলি ডিসমিস শুধু হবে না, আমি আপনাকে বলতে পারি হয়তো তখনই 75% আদেশ দিয়ে দেবে এবং বলবে এন্টায়ার পিটিশন রিভিউ এবং মূল পিটিশনও ডিসমিস। বুঝতে পেরেছি স্যার। এরপর যেটা জানতে চাইবো যে কলকাতা হাইকোর্ট বা স্যাট যেটা রায় দিয়েছিল যে বকেয়া ডিএটা সিন্স বা টিল অ্যাকসেপ্টেন্স অফ 6th পে কমিশন পর্যন্ত দিতে হবে। তো জানতে চাইবো এই যে বকেয়া ডিএটা কোন সময় থেকে কোন সময়ের জন্য দেওয়ার কথা বলা হয়েছে? আমি যে চিঠি কমিউনিকেট করেছি আজকেই, সেটা দেবপ্রসাদ হালদার মহাশয়দের হয়ে ইউনিটি ফোরামে, তাতে আমাদের 1/4/2008 থেকে আমাদের চার্জ দেওয়া আছে আপ টু দিস পিরিয়ড, অর্থাৎ 1/4/2025 অব্দি। আমি একটু বুঝিয়ে দিই, 2009 রোপা চলে এলো, সেই বকেয়া রোপার ওপরেই ম্যাটার মামলা হয়েছে। কিন্তু যদি মাইলর জাস্টিস রবীন্দ্রনাথ সামন্তর অর্ডারটা দেখেন, আদেশনামা দেখেন, সেটা হচ্ছে পেজ নাম্বার হচ্ছে 19, প্যারাগ্রাফ নাম্বার হচ্ছে 27। আপনি ডিএনএস অ্যালাউন্স এন্ড এরিয়া ডিএনএস অ্যালাউন্সের কথা বলছেন। এরিয়া ডিএনএস অ্যালাউন্স, সুতরাং আমরা ডিএনএস অ্যালাউন্স মিন্স কারেন্ট ডিএনএস অ্যালাউন্স এন্ড এরিয়া ডিএনএস অ্যালাউন্স মিন্স ব্যাকলগ, অর্থাৎ 2000। আরেকটা কথা, মামলাটা কিন্তু আদেশনামা হয়েছিল হাইকোর্টে WPST নাম্বার 102/2020, এটার আদেশনামা হয়েছিল 2022-এ, 20 মে 2022। তাহলে 22 যখন হয়েছে, 2019-এর রোপা তখন চলে এসছে। 2019-এর রোপা তখন অলরেডি কামস ইনটু পিকচার। তার মানে আপনি যেটা বলতে চাইছেন 1/4/2008 থেকে টিল ডেট এটা আপনি বলতে চাইছেন? হ্যাঁ, বুঝতে পেরেছি স্যার। অর্ডারে আরেকটা কথা লেখা আছে যেটা অনেকে প্রশ্ন করছেন, যে অর্ডারে লেখা আছে স্টেট শুড রিলিজ অ্যাটলিস্ট 25% ডিউ পেয়েবল। এই শুড শব্দটা অর্থাৎ রাজ্যের দেওয়া উচিত, তাহলে দেওয়া উচিত মানেই কি রাজ্য দিতে বাধ্য? আমি সম্পূর্ণ বলতে বাধ্য না। এই শুডটা যদি অন্যরকম মানে করে নাও দিতে পারি, সেক্ষেত্রে না দিতে পারার কি ফল তারা হাতে নাতে টের পাবেন, কারণ এটা কোর্ট তাদের একটা সুযোগ দিয়েছে। তারা কান্নাকাটি করছিলেন ওপেন কোর্টে রীতিমতো কান্নাকাটি, এবং আপনারা যদি কোর্টে থাকতেন, শীর্ষ আদালতে থাকতেন, আপনারা দেখতে পেতেন যে রাজ্য সরকারি আইনজীবীদের কি দুর্দশা এবং করুণ অবস্থা। তারা প্রত্যেকে বলছেন যে এই টাকা দিতে গেলে আমাদের রাজ্যের কোমর ভেঙে যাবে। তার মানে রাজ্য এটা দিতে বাধ্য, যদি তারা নিজেদের মুখ রক্ষা করতে চায়। আর যদি না দেয় তাহলে সেক্ষেত্রে এই সমস্ত কিছু নিয়ে গিয়ে সুপ্রিম কোর্টে 4 তারিখ বলা হবে, এবং 4 তারিখ বলা হবে যে এন্টায়ার পিটিশনটা ডিসমিস করুন। স্যার, শেষ প্রশ্ন আপনাকে করব, একটু প্রশ্নটা আপনাকে আমি ক্লিয়ার করে বলি। সেটা হচ্ছে অনারেবল স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল এবং অনারেবল হাইকোর্ট তাদের যে জাজমেন্ট পাস করেছিল 2019 এবং 2022 সালে, সেখানে তারা রাজ্যকে একটা ডিসক্রিপশন পাওয়ার দিয়েছিল যে রাজ্য চাইলে এই যে বকেয়া টাকাটা, যদিও সেক্ষেত্রে 100% বকেয়ার কথা তারা বলেছিলেন, তো ওনারা চাইলে এটা কর্মীদেরকে ক্যাশে দিতে পারেন অথবা প্রভিডেন্ট ফান্ডে বেশ কিছু কন্ডিশনের সাপেক্ষে দিতে পারেন। কিন্তু সুপ্রিম কোর্ট তাদের যে ইন্টারিম অর্ডার পাস করেছেন সেখানে এই ধরনের কোনো প্রভিশন রাখেননি। পাশাপাশি সুপ্রিম কোর্ট এটাও বলেছে যে কর্মীদের কিছুটা বার্ডেন বা তাদের যে অর্থনৈতিক দুর্দশা ঘোচানোর জন্য এইটা দেওয়া হোক। তা এই সমস্ত কিছুকে সামনে রেখে আমি প্রশ্নটা করছি যে রাজ্য কি এই বকেয়াটা প্রভিডেন্ট ফান্ডে ঢুকিয়ে দিতে পারবে না। সুপ্রিম কোর্ট যে মর্মে রায় দিয়েছে সেই মর্মেই তাদেরকে দিতে হবে, অর্থাৎ ডাইরেক্ট ক্যাশ পেমেন্টই করতে হবে। কারণ সুপ্রিম কোর্ট কখনোই বলেনি ওটা PF এ ঢুকিয়ে দাও, ওটা অমুকে ঢুকিয়ে দাও, এইগুলো কিছুই বলেনি।
সুতরাং সুপ্রিম কোর্টের এই আদেশনামা অনুযায়ী ইন টোটো কাজ করতে হবে। তার মানে আপনি যেটা বলতে চাইলেন, একটু সিগন্যালটা ডিস্টার্ব করছিল, তার মানে আপনি যেটা বলতে চাইলেন যে রাজ্যকে এই টাকাটা ক্যাশই পেমেন্ট করতে হবে। অবশ্যই। বুঝতে পেরেছি। ঠিক আছে স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ক্ষেত্রে যদি ইন্টারিম অর্ডার কপির কোনো অংশ নিয়ে কোনো কনফিউশন আবার হয়, আবার আমরা শরণাপন্ন হব। সব সময় যোগাযোগ করবেন। অবশ্যই। আপনাকেও ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। ভালো থাকুন। হ্যাঁ, রাখছি স্যার। আচ্ছা আচ্ছা, হ্যাঁ।